স্বামী মারা যাওয়ার পর জানকী তার 2 ছেলে বিনোদ আর প্রমোদ আর একটিমাত্র মেয়ে কবিতাকে খুবই আদর যত্নে মানুষ করেছিল। কখনো কোনো কিছুর অভাব রাখেনি। বাবা মা দুজনের দায়িত্বই জানকী একা সামলাত। আর ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পরে বিনোদ আর প্রমোদ ভালো একটি কোম্পানিতে চাকরি করছিল, যেখানে 2 ভাই তাদের মালিকের 2টি মেয়ে রিমা আর সুপ্রিয়াকে ভালোবেসে ফেলে। মেয়ে দুটিকে জানকীরও পছন্দ হলে সকলের সম্মতিতে বিয়ের তারিখ ঠিক করা হয়। মা, দাদাদের বিয়েতে আমি গাউন পরব। হ্যাঁ, তুই তো এমন করছিস যেন আমাদের না তোর বিয়ে, যত্তস্য। আরে আবার বেকার খরচা করার কি দরকার? মা, ও তোমার একটা শাড়ির মধ্যে কিছু একটা পরে নেবে। এমন করে বলিস না, 2 দাদার একমাত্র বোন বলে কথা। তারপর জানকী তার টাকায় কবিতার জন্য একটা গাউন তৈরি করে দেয়। আর এরপর জানকীর 2 ছেলে বিয়ে করে বাড়ি বৌমা নিয়ে আসে। এভাবেই কিছুদিন কাটার পর, এইবার মেয়েটার বিয়ে দিতে পারলে আমার শান্তি, দায়িত্ব থেকে মুক্তি পাব। এমনিতেও আমি শ্বাসকষ্টের রোগী, জানি না কখন কি হয়। তখনই জানকীর বৌমারা সেখানে এসে বলে, এবার গল্পটা বন্ধ করে মা আর মেয়ে বাড়ির একটু কাজ করো, নয়তো আবার কি? আমরা কি সারাদিন রান্নাঘরে বসে বসে রান্না করব নাকি? না বাবা না, ওটা পারবো না। এই কবিতা, যা রান্নাঘরে গিয়ে বাসনগুলো ধুয়ে দে আর রান্নাটাও বসা। আর এভাবেই ধনী ঘর থেকে আসা 2 মেয়ে শাশুড়ি আর ননদকে দিয়ে সব কাজ করাতো। ধনী হলেও তাদের মনে ছিল ভীষণই লোভ। বলছি শোনো, মা না ওই কবিতাকে একটু বেশি ভালোবাসে। এই কালকেই তো দেখলাম সোনার ওই বালাজোড়াগুলো কবিতাকে দিয়ে দিল। আমার তো মনে হয় এই বাড়িটাও ওকে দিয়ে দেবে। নয়তো কি, কারো মন ভোলাতে বেশিক্ষণ লাগে না, বুঝলে? এই বলে 2 বউ স্বামীদের মনে বিষ ঢেলে দিয়েছিল। তারপর আর কি, পরের দিন 2 ছেলে দলিল নিয়ে মায়ের কাছে পৌঁছালো। মা, এই কাগজগুলো একটা সই করে দাও তো। কিসের পেপারস? কি লেখা আছে ওতে? এটাই যে আপনার কিছু হয়ে গেলে আপনার সব সম্পত্তি আমাদের। আমি বেঁচে থাকতে কখনো এটা করব না। মা, তুমি আমাকে নিয়ে কেন চিন্তা করছো? আমি তো এখন পড়াশোনা করছি, তুমি নিশ্চিন্ত হয়ে এই বাড়িটা লিখে দাও। মেয়ের কথা শুনে জানকী দলিলে সই করে দেওয়ার পরে রিমি আর সুপ্রিয়ার যেন স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। একদিন যখন বাড়ির 2 ছেলে অফিসে গিয়েছিল আর 2 বৌমা কিটি পার্টিতে গিয়েছিল, তখনই হঠাৎ করে জানকীর খুব শরীর খারাপ করে। বৌদিটা কেউ ফোন ধরছে না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এরপর কবিতা বাইরে অটো ডাকতে গেলে জানকী ঘরের মধ্যেই তার দম বন্ধ করে দেয়। আর মায়ের এমন হঠাৎ মৃত্যু দেখে কবিতা ভীষণ ভেঙে পড়ে। কিন্তু তার দুঃখ তো এখানেই শেষ ছিল না। তার বৌদিরা এমন কাজ করেছিল যা কবিতা ভাবতেও পারেনি। না বৌদি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়িতে আমার মায়ের স্মৃতি আছে। তোমাকে তো যেতেই হবে আমাদের সঙ্গে এই বাড়ি ছেড়ে, কারণ এই বাড়িটা আমরা বেচে দিয়েছি। তুমি এটা কি করে করতে পারলে বৌদি? আমি কখনো এই বাড়িটাকে বিক্রি করতে দেব না। তোমার কাছে তো কোনো অপশন নেই, কারণ এই বাড়িটা মা তার 2 ছেলেকে লিখে দিয়েছিলেন। আসলে সেদিন বাড়ির দলিলে 2 ছেলে শুধুমাত্র তাদের নামই লিখেছিল, তাদের বোনের নাম তো ছিলই না। তাই কবিতা বাধ্য হয়ে বৌদিদের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায় আর নিজের মায়ের স্মৃতি মনে করে কাঁদতে থাকে। ওফো, এই সমস্ত ন্যাকা কান্না আর কতদিন চলবে? অনেক হয়েছে বসে বসে খাওয়া, এবার যা গিয়ে বাড়ির কাজ কর। যা ওঠ, যা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ, উঠে গিয়ে আগে বাড়িটা পরিষ্কার কর, করে আমাদের জন্য রান্না বসা, আর হ্যাঁ, জামা কাপড়টাও ধুয়ে দিবি। এদের কথা না শুনলে এরা আমাকে বাড়ি থেকে বার করে দেবে, তারপর আমি কোথায় যাব? এরপর কবিতা সারা দিন বাড়ির কাজ করত আর সময় পেলে মাঝরাতে পড়াশোনা করত। একদিন বাড়িতে বিনোদ আর প্রমোদের বিজনেস পার্টি ছিল, যেখানে খাবারের সমস্ত আয়োজন কবিতা একা করেছিল। আর পার্টিতে আসা এক মহিলা যখন রিমিকে জিজ্ঞাসা করে, রিমি, এই মেয়েটা কে? হো হো আমাদের কাজের মেয়ে। এই শুনে কবিতা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু সে কোথাও থাকার জায়গা না পেয়ে ফুটপাতে থাকতে শুরু করে আর ভিক্ষা করে নিজের পেট চালায়। সেই সঙ্গে নিজের পড়াশোনাও করতে থাকে। আর কিছু বছর পর তার পরিশ্রম সার্থক হয়। কবিতা এসএসসি পরীক্ষা পাশ করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার হয়ে যায়। এভাবেই সময় কাটে। কিন্তু একদিন, হায় ভগবান, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? এভাবে চেল্লাচ্ছ কেন? আমাদের বড়দের অফিসে পুলিশ রেড করেছে।
তারা আমাদের অফিসটা বন্ধ করে দিয়েছে। আর গার্ড বলছিল এবার পুলিশ আমাদের বাড়িতে আসছে। আমি তো জানতাম না 2 ভাই বেআইনি কাজ করে। কি? এবার আমরা কোথায় যাব? কোথায় আর? ফুটপাতে। জানি না কার অভিশাপে আমাদের এমন দিন দেখতে হলো। আর তখনই সেখানে পুলিশ এসে বাড়িটা সিল করে দেয়। আর বউ দুজন রাস্তায় চলে আসে। এদিকে কবিতা সরকারি আবাসনে থাকত। সে খবরের কাগজে তার দাদাদের কথা জানতে পেরে নিজেকে আর আটকাতে পারল না। গাড়ি নিয়ে সে যখন দেখা করতে যাচ্ছিল তখনই ফুটপাতে বৌদিদের দেখে, বৌদি তোমরা এখানে? এইসব কি করে হলো? তোমাদের সাথে যা হয়েছে আমি এইমাত্র সেসব খবরের কাগজে পড়লাম। এই সবই আমাদের কর্মের ফল কবিতা। তোমার সঙ্গে যে অন্যায় করেছিলাম সেটারই ফল পাচ্ছি। এবার তুমি আমাদেরকে ক্ষমা করো। হ্যাঁ কবিতা, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা ভয় পেও না, এসো আমার সঙ্গে গাড়ি করে আমার বাড়ি চলো। তোমার বাড়ি? তোমার গাড়ি? হ্যাঁ, এখন আমি একজন ইনকাম ট্যাক্সের অফিসার। দেখি দাদাদেরকে কিভাবে ছাড়াতে পারি। এই কথা শুনে আনন্দে বৌদিরা কবিতাকে জড়িয়ে ধরে। আর কবিতা তার দাদাদের বেল করালে 2 দাদাই প্রতিজ্ঞা করে যে এবার থেকে তারা সৎ পথে কাজ করবে। গরিব ননদের বড় মানসিকতার সামনে 2 ধনী বৌদি মাথা নত করল, কারণ তার গরিব ননদ এখন তাদের চেয়েও বড় লোক। সীমা আর রাধা দুজনেই আপন বোন ছিল, কিন্তু তাদের আচরণে আকাশ পাতাল তফাৎ ছিল। রাধা যেমন সহৃদয় আর স্বভাবে বিনম্র ছিল, তেমনি সীমা ছিল 1 নম্বরের স্বার্থপর আর লোভী। ওদের কলেজ শেষ হয়ে যাওয়ার পর ওদের মা বাবা বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলো। আর সীমা বড় বোন ছিল বলে তার বিয়েই আগে ঠিক হলো। একদিন যখন পরিবারের সবাই একসঙ্গে বসে কথা বলছিল, মা সীমা, আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি। এই দেখো, এটা ওর ছবি। ঠিক আছে, কিন্তু আগে এটা বলো যে ছেলেটা কতদূর পড়াশোনা করেছে আর ওর ঘরবাড়িও বা কেমন। আমি চাই না যে আমার বিয়ে কোনো অশিক্ষিত গরিব ছেলের সঙ্গে হোক। আরে মা, ছেলে ব্যাংকে উঁচু পদে চাকরি করে আর ভালো পরিবারের ছেলে, টাকা পয়সার কোনো অভাব নেই। তাহলে ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। নির্দিষ্ট সময় খুব ধুমধাম করেই সীমার বিয়ে হয়ে গেল। আর যেহেতু সীমা বড় মেয়ে ছিল, তাই তার বাবা ওর বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখেনি, বরং সে তার সাধ্যের চেয়ে বেশি খরচ করেছিল। এই কারণে তার উপর ঋণের ভারও পড়েছিল। এর কিছুদিন পর রাধাও বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেলে একদিন, শোনো না, বলছি আমি না রাধামার জন্য একটা ছেলে দেখেছি। এরা সীমার শ্বশুরবাড়ির মতো অত বড় লোক নয়, কিন্তু শহরে ওদের নিজের বাড়ি আর একটা মুদিখানার দোকান আছে। ওখানে আমাদের রাধা ভালো থাকবে তো? হ্যাঁ, কেন থাকবে না? ইচ্ছে তো আমারও ছিল যে সীমার মতো রাধার বিয়েটা ধুমধাম করে দেব, কিন্তু কি করব, টাকার সমস্যাটা যে আমায় আটকে দিচ্ছে। কত বড় বাড়িতে রাধা মায়ের জন্য সম্বন্ধ দেখেছি, শুধু এই টাকার সমস্যাটার জন্য এগোতে পারিনি। তখনই রাধা সেখানে এসে পড়ল। আর সে তার মা বাবার সমস্ত কথা শুনে ফেলেছিল। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি আমায় যেখানেই বিয়ে দেবে আমি সেখানেই খুশি থাকব। আমার তো শুধু তোমাদের আশীর্বাদ চাই। রাধার কথা শুনে ওর বাবা একটু শান্তি পেল। আর নির্দিষ্ট সময়ই খুবই সাদাসিধেভাবে রাধারও বিয়ে হয়ে গেল। রাধার শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া একমাত্র শাশুড়িই ছিলেন, আর যিনি প্রায়ই অসুস্থ থাকতেন। রাধা এসেই বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল। আর এই দেখে তার শাশুড়িমাও স্বস্তি পেলেন। রাধা বাড়ির কাজ সেরে তার স্বামীকে দোকানের কাজেও সাহায্য করত। আর অন্যদিকে শ্বশুরবাড়িতে সীমার দিন ভালোই কাটছিল, কখনো শপিং আর কখনো বা বন্ধুদের সঙ্গে কিটি পার্টি। একদিন যখন রাধা আর তার স্বামী দোকানের কাজে ব্যস্ত ছিল, তখনই সেখানে একটা চকচকে গাড়ি করে সীমা আর তার স্বামী এলো। সীমার হাতে একটি মিষ্টির বাক্স ছিল। এরপর ওরা দোকানে গেল আর সীমা রাধার হাতে মিষ্টির প্যাকেটটি দিয়ে বলল, তোর জামাইবাবু আজকেই এই গাড়িটা কিনেছে, পুরো 20 লাখ টাকা দাম। আমি ভাবলাম তোকে ওই খুশির খবরটা জানাই। আসলে সীমা রাধাকে ছোট করার জন্যই সেখানে এসেছিল, কিন্তু সরল সাদাসিধে রাধা সীমার এই চালাকিটা বুঝতে পারল না। কিন্তু রাধার স্বামী অনিল এই সবকিছুই বুঝতে পেরেছিল। সীমার তার স্বামী সেখান থেকে চলে গেলে অনিল বলল, তোমার বোন আমাদের এখানে খুশির সংবাদ দিতে আসেনি, বরং আমাদের ছোট করতে এসছে। কারণ তোমার বোন জানে যে আমাদের গাড়ি কেনার মতো ক্ষমতা নেই, তাই নিজেদের নতুন গাড়িটা দেখিয়ে আমাদের অপমান করতে এসেছিল।
না গো, এমনটা হতেই পারে না। দিদি কেন আমাদের ছোট করতে আসবে? এমনটাই গো, এমনটাই। উনি তো জানেন যে আমি কোনোদিনও গাড়ি কিনতে পারবো না, কারণ আমি যে একজন সামান্য দোকানদার, আর ওনার স্বামী ব্যাংকের বড় অফিসার। কেন? কে বলেছে যে তুমি কোনোদিনও গাড়ি কিনতে পারবে না? নিশ্চয়ই পারবে। আরে সীমা দিদির স্বামী তো ব্যাংকে চাকরি করে, তাই একদিক দিয়ে দেখতে গেলে তো উনি ব্যাংকের চাকর, তাই ওনাকে ব্যাংকের নির্দেশেই কাজ করতে হয়। আর এখানে তো তুমি নিজের মালিক নিজেই, তুমি চাইলে যখন খুশি যেভাবে খুশি কাজ করতে পারো। আমি তোমার সঙ্গে আছি, তুমি পরিশ্রম করে যাও, দেখবে কিছুদিনের মধ্যেই তুমি একটা গাড়ি নয় 10টা গাড়ির মালিক হবে। এরপর অনিল সমস্ত চিন্তা ছেড়ে হাড়ভাঙা পরিশ্রম করতে লাগলো। সে রোজ সকাল 7টায় নিজের দোকান খুলত আর রাত 10টা পর্যন্ত দোকানেই থাকত। আর দুপুরবেলায় রাধাও তার কাজে সাহায্য করার জন্য দোকানে আসত। রাধা আর অনিল দুজনেই স্বভাবে নম্র ছিল, আর তারা খদ্দেরদের সঙ্গেও খুবই নম্রভদ্রভাবেই কথা বলত। আর এর ফলস্বরূপ যারাই ওদের দোকানে একবার আসত তারা বারবার আসত। রাধা আর অনিল খদ্দেরদের সস্তায় ভালো জিনিস দেওয়ার জন্য একটি সুন্দর যোজনা বানালো, আর তাই তারা দোকানের জিনিসগুলো শহরের পাইকারি ব্যবসায়ীদের থেকে না কিনে দিল্লি আর মুম্বাইয়ের মতো বড় শহর থেকে সরাসরি কিনে আনতে লাগলো। আর এতে খদ্দেররাও সস্তায় ভালো জিনিস পেয়ে যেত, আর ওদেরও লাভ হতো। এইভাবে ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই অনিল রাধার নামে কয়েকটা মুদিখানার দোকান, ফলসবজির দোকান আর ডেয়ারির সামগ্রীর দোকানেরও শুভারম্ভ করল, আর তার নাম রাখল রাধা গ্রোসারি মার্ট। এখন অনিল আর রাধার শহরে অনেকগুলো গ্রোসারি মার্ট ছিল। এখন ওদের নাম শহরের স্বনামধন্য ব্যবসায়ী আর প্রথম সারির ধনী ব্যক্তিদের নামের তালিকায় ছিল। এইসবে তো রাধার শাশুড়ি খুব খুশি ছিল। সে সবাইকে বলতো, আরে আমার বৌমা তো সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ। ও যেই আমার ঘরে এলো কি থেকে কি বানিয়ে দিল। তাই তো বলি রাধা মা আমার সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ। মাটিতে হাত দিলেই সোনা হয়ে যায়। একদিন অনিল একটি নতুন গাড়ি নিয়ে বাড়িতে এলে, আরে আবারও একটা নতুন গাড়ি নিয়ে এলে। না গো, এই যে তোমার কথাই সত্যি হচ্ছে, আমি কিচ্ছু করছি না। কোন কথাটা? আরে তুমিই তো বলেছিলে যে আমি একটা নয় 10টা গাড়ির মালিক হব। নাও, ওর মধ্যে 7টা তো চলেই এসছে, আর মাত্র 3টে বাকি। এই শুনে রাধা হাসতে লাগল। চলো, এই খুশিতে আমরা তোমার বোনের বাড়িতে মিষ্টি দিয়ে আসি। এরপর দুজনে মিষ্টির প্যাকেট নিয়ে সীমার বাড়িতে গেল। গাড়ি থেকে নেমে ওরা ওর বাড়ির দরজার কাছে এগোতেই দেখল যে সীমা আর তার স্বামীর মধ্যে তুমুল ঝগড়া চলছে, আর ওদের খেয়ালই ছিল না যে ওরা এসে পড়েছে। আরে আমি বলছি যে কি দরকারটা ছিল ব্যাংকের টাকা মারার? তোমার জামিন করাতেই তো আমার সমস্ত সেভিংস শেষ হয়ে গেল, আর তার উপরে তোমায় আবার ব্যাংক থেকেও লাথি মেরেছে। ঘরে যে একটা কানাকড়িও নেই, তোমার জন্য ঘর বাড়ি গাড়ি সব বন্ধক রয়েছে। তোমার একটা ভুল জীবনটা ছাড়খাড় করে দিল। আমি কি শুধু একা আমার জন্য ব্যাংকের পয়সা সরিয়েছি? এইসব আমি শুধু তোমার জন্য করেছি। তোমারই তো ইচ্ছে ছিল শপিং করার, কিটিপাটি করার। নাও এবার ঠেলা সামলাও। দেখো, একদম খোটা দেবে না। আমার জায়গায় যদি অন্য মেয়ে হতো না, একদম তোমায় লাথি মেরে বাপের বাড়ি চলে যেত। তো তুমিও চলে যাও না। কে বারণ করেছে তোমায় শুনি? জানো তো যে বাপের বাড়ির অবস্থাটা আমার ভালো নয়, তাই বুঝি এখন বাকসাজা হচ্ছে না? হ্যাঁ। ওরা ঝগড়াই করছিল, ঠিক তখনই ওদের নজর রাধার অনিলের উপর পড়ল, আর সীমা গিয়ে কাঁদতে কাঁদতে রাধাকে জড়িয়ে ধরল। আরে তোমরা এখানে, মানে আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আমরা সব জানি দাদা। আমি শুনলাম তুমি নাকি এই মাসে আরেকটা নতুন গ্রসারির দোকান খুলতে যাচ্ছ। তাই যদি দয়া করে তুমি ওই স্টোরের ম্যানেজার হিসেবে আমায় রাখতে, তবে যে আমার খুব উপকার হতো। আমাদের বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে আর কি লুকাবো। এই শুনে অনিল আর রাধা একে অপরের দিকে তাকালো, আর তারপর সীমার স্বামীকে হ্যাঁ বলে দিল। আজ যে সীমার সব দর্প চূর্ণ হয়ে গেল। একদিন সে যাকে তার অর্থবল দেখিয়ে ছোট করেছিল, আজ তার জীবন তারই দয়াতে কাটছিল। আর সে এটাও বুঝতে পেরেছিল যে কখনোই টাকা পয়সা নিয়ে অহংকার করতে নেই। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো।
দেখতে থাকো বেস্ট বাডিজ।